সুপ্রভাত। সিকিম সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। প্রথম পর্বে পেলিং শহর এবং তার আশেপাশের বেশ কিছু দর্শনীয় স্থান আমরা ঘুরে দেখেছিলাম। যদি প্রথম পর্ব না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, একবার গিয়ে ভিডিও দেখে নেওয়ার অনুরোধ রইল। আজ এপ্রিল মাসের 2 তারিখ। সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। পেলিংকে পিছনে ফেলে চললাম রা বাংলার দিকে। প্রায় 45 কিলোমিটারের মতো পথ। সোজা গেলে হয়তো ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছানো যায়। তবে আমরা যাব নামচির চারধাম, তারেবীর, সানরূপসে মোনাস্ট্রি ঘুরে দেখে তারপর। তাই রা বাংলা পৌঁছাতে হয়তো বিকেল হয়ে যাবে। তারেবীর এখনও সেভাবে জনপ্রিয় না হওয়া একটি ট্যুরিস্ট স্পট। নামচি শহর থেকে একটা ক্যাব ভাড়া করে চলে আসুন সাদাম বা তারেবীর। 16 কিলোমিটার পথ আসতে 1 ঘন্টার মতো সময় লাগবে। রা বাংলা থেকেও আসা যায়, তবে সময় এবং গাড়ি ভাড়া দুটোই বেশি পড়বে। ভেতরে ঢুকতে হলে কাটতে হবে মাথাপিছু 40 টাকা করে টিকিট। তবে যারা প্রকৃতি ভালোবাসেন এবং পাহাড়ে ঘুরে বেড়াতে চান, তারেবীর তাদের নিরাশ করবে না, এইটুকু বলতে পারি। গেট দিয়ে ঢুকে বাঁধানো রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়বে দূরের ভিউ পয়েন্ট। তখনও আপনি জানেন না সামনে আপনার জন্য কি অপেক্ষা করছে। আরও এগিয়ে চলুন। ভিউ পয়েন্ট থেকে যে দৃশ্য দেখবেন তাতে আপনার মন ভরে যাবে। প্রায় 10,000 ফিট উচ্চতায় পাহাড়ের রিজ বা শৈলশিলা ধরে বাঁধানো রাস্তা সোজা চলে গেছে সামনের দিকে। সেই রাস্তা ধরে এগিয়ে চলুন যতদূর যেতে মন চায়। চলতে চলতে চোখে পড়বে অনেক নিচে উপত্যকায় ছোট ছোট সব রং বেরঙের বাড়িঘর। আরও কিছু দূর এগোতেই দেখা যাবে রাস্তা এবার ঢুকে পড়েছে জঙ্গলের মধ্যে। থেমে না গিয়ে এগিয়ে চলুন, দেখবেন আবারও পৌঁছে গেছেন পাহাড়ের মাথায় সেই বাঁধানো রাস্তায়। আরও কিছু দূর এগোলে পৌঁছে যাবেন পাহাড়ের একদম শেষ প্রান্তে। এবার আপনার চোখে ধরা দেবে ভ্যালির 360 ডিগ্রি ভিউ। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে দেখা মেলে তিস্তা এবং রঙ্গিত নদীর সঙ্গমস্থলের এক অসাধারণ দৃশ্য। তারেবীর কম্পাউন্ডের মধ্যেই রয়েছে তারেবীর রিসর্ট। ইচ্ছে হলে একটা রাত এখানে কাটানো যেতে পারে। তাতে সবচেয়ে বড় পাওনা হবে এত সুন্দর একটা জায়গা থেকে সানসেট এবং পরের দিনের সানরাইজ দুটোই উপভোগ করা যাবে। রিসর্ট ফোন করেই বুক করা যায়। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। তারেবীর ঘুরে দেখে আমরা ফিরে এলাম নামচি শহরে। নামচি হলো জেলার সদর শহর। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে সাজানো। দক্ষিণ সিকিমের নামচি শহরটি শিলিগুড়ি থেকে 90 কিলোমিটার এবং রা বাংলা থেকে মাত্র 26 কিলোমিটার দূরে অবস্থিত। শিলিগুড়ির দিক থেকে এলে এসএনটি বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাবেন। ভাড়া পড়বে 200 টাকা। শেয়ার ক্যাবের ভাড়া 400 টাকা। আর যদি কার রিজার্ভ করে আসতে চান সেক্ষেত্রে 4000 টাকা গুনতে হবে। পর্যটকদের আকর্ষণ করতে দক্ষিণ সিকিমের নামচি শহর থেকে 5 কিলোমিটার দূরে গড়ে উঠেছে চারধাম। এটি সিদ্ধেশ্বর ধাম বলেও পরিচিত। মাথাপিছু 50 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢোকা গেল। এরপর
জুতো খুলে রাখার পালা। প্রথমেই নজরে পড়বে প্রায় 87 ফিট উচ্চতার এক বিশাল শিবমূর্তি, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে পূর্বে পুরীর জগন্নাথ ধাম, পশ্চিমে গুজরাটের দ্বারকা ধাম, উত্তরে উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম এবং দক্ষিণে রামেশ্বরমের রামেশ্বর ধাম মন্দিরের প্রতিরূপ। এছাড়া হিন্দু মতে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দিরের প্রতিরূপও এখানে দেখতে পাওয়া যায়, যেগুলি ভারতের বিভিন্ন জায়গায় জ্যোতির্লিঙ্গ হিসাবে পূজিত হয়। নামচি চারধাম বা সিদ্ধেশ্বর ধামের বিশাল জায়গা জুড়ে এত মন্দিরের সমারোহ, যা ঘুরে দেখতে অনেক সময় লেগে যায়। এভাবে ঘুরতে ঘুরতে চোখে পড়ল শিরডি সাই বাবার মন্দির। যাত্রীদের থাকার জন্য মন্দির চত্বরেই রয়েছে চারধাম যাত্রী নিবাস। চারধাম ঘুরে দেখে আমরা এগোলাম আমাদের আজকের শেষ দর্শনীয় স্থান সানরূপসে মোনাস্ট্রির দিকে। বেলা পড়ে আসছে, মোনাস্ট্রি দেখে ফিরতে হবে রাবাংলায়। সেখানেই আজ আমাদের রাত্রিবাস। সানরূপসে মোনাস্ট্রি যাবার রাস্তাটা বেশ সুন্দর, বিভিন্ন রঙের প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে সাজানো। গাড়ি পার্কিংয়ের জায়গা ছাড়াও রয়েছে 2-4টে ভালো রেস্টুরেন্ট। মাথাপিছু 30 টাকা দিয়ে টিকিট কেটে তবেই ভেতরে যাবার অনুমতি মিলল। 200 মিটারের মতো হালকা চড়াই পথ পেরিয়ে পৌঁছতে হয় মোনাস্ট্রিতে। সানরূপসে কথার অর্থ ইচ্ছে পূরণের পাহাড়, আর এই পাহাড়ের মাথায় রয়েছে সানরূপসে মোনাস্ট্রি, যা নামচি শহর থেকে মাত্র 5 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। প্রথমেই চোখে পড়ে প্রায় 45 মিটার উচ্চতার বৌদ্ধগুরু পদ্মসম্ভব বা রিনপোচের এক বিশাল মূর্তি। সম্ভবত এটি বিশ্বের সবচেয়ে উঁচু গুরু পদ্মসম্ভবার মূর্তি। 1997 সালে বৌদ্ধগুরু দালাই লামা এই মনেস্ট্রির ভিত্তি স্থাপন করেন। পরে 2014 সালে সানরূপসে মোনাস্ট্রি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। সানরূপসে থেকে রাবাংলার দূরত্ব 22 কিলোমিটারের মতো। ঘণ্টাখানেক সময় লাগে যেতে। তবে আমরা যখন রাবাংলায় এসে পৌঁছালাম তখন সন্ধ্যা হয়ে গেছে। হোটেল ঠিক করাই আছে, এবার শুধু খুঁজে নিতে হবে। সুপ্রভাত। আজ এপ্রিলের 3 তারিখ। আছি রাবাংলায়। আমাদের হোটেলটা বুদ্ধা পার্কের বাঁ দিকে। নাম রেনবো রিজেন্সি। বুদ্ধা পার্ক থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ। পরিষ্কার পরিচ্ছন্ন রুম ছাড়াও হোটেলে নিজস্ব ডাইনিং রয়েছে। খাওয়া দাওয়া এখানেই সেরে নেওয়া যায়। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলেও প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। যদি আপনি কখনো রাবাংলায় যান, ভোরবেলায় হাঁটতে হাঁটতে চলে আসুন বুদ্ধা পার্কের খুব কাছেই মানি চোখেরলিং মোনাস্ট্রিতে। সেভাবে প্রচারের আলো না পাওয়া অচেনা অজানা এই মোনাস্ট্রিতে কিছুটা সময় কাটান। আড়ম্বরহীন এই মোনাস্ট্রির প্রাকৃতিক সৌন্দর্য যেমন অসাধারণ, তেমনি অদ্ভুত রকমের শান্ত ও নিরিবিলি এখানকার পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে পর্যটকহীন এই মোনাস্ট্রি যেন দাঁড়িয়ে আছে একা, নিঃসঙ্গ এবং খানিকটা অবহেলিতভাবেই। মোনাস্ট্রি ঘুরে দেখতে দেখতে মন ভরে ওঠে এক অদ্ভুত প্রশান্তিতে।
চলে এসেছি সাউথ সিকিমের রাবাংলা শহরের মূল আকর্ষণ বুদ্ধা পার্কের সামনে। এই পার্ক তথাগত শাল নামেও পরিচিত। মাথাপিছু 50 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকেই সবার প্রথমে নজরে পড়বে 130 ফিট উঁচু তামা দিয়ে তৈরি এক বিশাল বুদ্ধ মূর্তি। গৌতম বুদ্ধ এখানে পদ্মের উপর বিরাজমান। বুদ্ধ মূর্তির চারপাশে কয়েকটি বিশাল পাত্র রয়েছে। খোঁজ নিয়ে জানলাম সেগুলো মনস্কামনা পূরণের পাত্র। সালে রাবাংলার বুদ্ধা পার্কের কাজ শুরু হয়। প্রায় 7 বছর ধরে ধীরে ধীরে গড়ে ওঠার পর 2013 সালে বৌদ্ধ ধর্মগুরু দালাই লামার দ্বারা পবিত্র করে এই পার্ক পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। বিশাল জায়গা জুড়ে তৈরি হওয়া এই বুদ্ধা পার্কের মূল গেট দিয়ে ঢোকার পর অনেকখানি জায়গা বাহারি লাইট পোস্ট এবং বসার বেঞ্চ দিয়ে সাজানো, যার মাঝে রয়েছে গৌতম বুদ্ধের এক শায়িত মূর্তি। বুদ্ধা পার্কটি কয়েকটি ধাপে তৈরি করা। মহাদেবের মন্দিরকে বাদিকে রেখে সিঁড়ি দিয়ে নামতে হবে নিচের ধাপে। সবুজ ঘাসের গালিচার মাঝ বরাবর কংক্রিটের বাঁধানো রাস্তা সোজা চলে গেছে বুদ্ধ মূর্তির পাদদেশে। সেই রাস্তা ধরে এগোলে ডান দিকে আছে এক বড় আকারের ফোয়ারা, যেখানে রাতে লাইটিংয়েরও ব্যবস্থা আছে। আরও কিছুটা সামনে এগোলে বাঁ দিকে পড়বে এক বিশাল অডিটোরিয়াম। এরপর বেশ কিছু সিঁড়ি ভেঙে তবে পৌঁছতে হবে বৌদ্ধ মূর্তির কাছে। মূর্তির নিচের অংশে রয়েছে মিউজিয়াম। এই মিউজিয়ামে বুদ্ধদেবের জীবন কাহিনী নিয়ে অনেক তথ্য সংরক্ষিত আছে। ঘুরে দেখলে নতুন কিছু জানা যায়। রাতে যখন বুদ্ধা পার্ক আলোয় সেজে ওঠে তখন তার অন্য রূপ। তবে সেই দৃশ্য আপনাকে বাইরে থেকে দেখেই মন ভরাতে হবে, কারণ পার্কে রাতে ঢুকতে দেওয়া হয় না। তবে যদি বুদ্ধা পার্কের ভিতরে অবস্থিত বুদ্ধা পার্ক রেসিডেন্সিতে থাকেন, সেক্ষেত্রে অবশ্য যে কোনো সময় আপনি পার্কে এন্ট্রি করতে পারেন। ডেসক্রিপশন বক্সে অনলাইন বুকিংয়ের লিঙ্ক দিয়ে রাখলাম। পার্কের লাগোয়া যে হোটেলগুলো রয়েছে সেগুলি থেকেও বুদ্ধা পার্ক খুব ভালোভাবে দেখা যায়। এরকম কিছু হোটেলের ফোন নাম্বারও দিয়ে দিলাম, প্রয়োজনে দেখে নিতে পারেন। আমাদের সিকিম ভ্রমণের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করলাম। এর পরের পর্বে আপনাদের নিয়ে যাব গ্যাংটক হয়ে জুলুক। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।